হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমি শেখ রবিউল ইসলাম। আজকে আপনাদের সাথে আলোচনা করব স্ট্রাকচারাল মেকানিক্সের চ্যাপ্টার 5 ফ্রিকশন বা ঘর্ষণ সম্পর্কে। তো প্রথমে আমরা এই চ্যাপ্টারের যে কোর্স কন্টেন্টগুলো আছে এগুলো সম্পর্কে জেনে নিব। তো চ্যাপ্টারের শুরুতে আমাদের থাকছে ঘর্ষণ। এরপর আমরা জানব ঘর্ষণের প্রকারভেদ সম্পর্কে। এরপর আমরা ঘর্ষণের বৈশিষ্ট্য বা ধর্মগুলো সম্পর্কে জানব। ঘর্ষণ কোণ এবং ঘর্ষণ সহগগুলো সম্পর্কে আমরা জানব। পরবর্তীতে আমরা ল্যাডার ফ্রিকশন বা ল্যাডার বলতে আমরা যেটা বুঝে থাকি মই, তো মই টাইপের যে বস্তুগুলো আছে এইগুলো সম্পর্কে আমরা জানবো। এরপর আমরা এই চ্যাপ্টার সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করব এবং সর্বশেষ এই অধ্যায়ের সাথে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে যেগুলো সাধারণত বারবার পরীক্ষা এসে থাকে আমরা এই প্রশ্নগুলো সম্পর্কে পর্যালোচনা করব। তো শুরুতে আমরা জানবো ঘর্ষণ সম্পর্কে। তো ঘর্ষণ কি? যখন একটি স্থির তলের উপর কোনো একটি বস্তু চলতে শুরু করে অথবা পাশাপাশি অবস্থিত দুইটি বস্তু একটি অপরটির সাপেক্ষে গতিশীল হয় বা চলতে শুরু করে, তখন এদের সংস্পর্শ তলে গতির বিপরীতে যে বাধাদানকারী বলটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলতেছি ঘর্ষণ। অর্থাৎ ঘর্ষণটা হলো এক প্রকার বাধাদানকারী বল যেটা সর্বদাই গতির বিপরীতে ক্রিয়া করে থাকে এবং যখনই কোনো বস্তু গতিশীল হয় বা হতে চায় তখনই যে সংস্পর্শ তলের সাহায্যে বা যে সংস্পর্শ তল সাপেক্ষে বস্তুটি গতিশীল হয় আমাদের ঘর্ষণ ওই সংস্পর্শ তলে গতির বিপরীতে ক্রিয়া করে থাকে। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই যে আমাদের ডাব্লু ওজনের একটি বস্তু একটা মসৃণ তলের উপর দিয়ে চলা শুরু করছে। তো সেক্ষেত্রে আমাদের এটি যদি একটি বস্তু হয়ে থাকে এবং এই বস্তুটির গতিবেগ যদি রাইট ওয়ার্ল্ড হয়ে থাকে, তাহলে অর্থাৎ এই বস্তুটিকে যদি এদিকে এই পরিমাণ বল প্রয়োগ করে টানা হয় বা এদিকে চলতে শুরু করে, সেক্ষেত্রে আমাদের ঘর্ষণটা হবে এই গতির বিপরীতে এই সংস্পর্শ তলে। ফ্রিকশন এটাকে আমরা এই পার দিয়ে প্রকাশ করতে পারি, যাদের দিক হবে সবসময় গতির বিপরীত দিকে। তো আমরা ঘর্ষণ সম্পর্কে জানলাম, এখন আমরা ঘর্ষণের প্রকারভেদ সম্পর্কে জানব। তো ঘর্ষণ সাধারণত দুই প্রকার হয়ে থাকে, স্থির ঘর্ষণ এবং চল ঘর্ষণ। তো স্ট্যাটিক ফ্রিকশন বা স্থির ঘর্ষণ কি? যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর স্থির অবস্থায় থাকে এবং এদের যে কোনো একটিকে গতিশীল করার জন্য বল প্রয়োগ করা হয়, তখন এদের সংস্পর্শ তলে ওই গতিকে বাধা প্রদান করার জন্য যে ঘর্ষণটা উৎপন্ন হয় তাকে আমরা বলছি স্থির ঘর্ষণ। অর্থাৎ একটি স্থির বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়ে থাকে, তবে ওই বস্তুটা যদি গতিশীল হওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে যে বলটা এই গতিশীল অবস্থাটাকে বাধা প্রদান করতেছে এই বলটাকে আমরা বলতেছি স্ট্যাটিক ফ্রিকশন বা স্থির ঘর্ষণ। চলঘর্ষণ কি? চলঘর্ষণ সাধারণত আমাদের চলমান বস্তুর সাথে সম্পর্কিত। অর্থাৎ যখন একটি বস্তু অপর একটি বস্তুর সংস্পর্শে থেকে চলতে শুরু করে বা চলতে থাকে, সেক্ষেত্রে আমাদের গতির বিপরীতে যে ঘর্ষণটা উৎপন্ন হচ্ছে তাকে আমরা চলঘর্ষণ বলতেছি। এটাকে কাইনেমেটিক ফ্রিকশন বা এফ কে দিয়ে প্রকাশ করা হয় এবং স্ট্যাটিক ফ্রিকশনকে সাধারণত এফএস দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। সীমিত ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন সম্পর্কে আমরা জানবো। লিমিটিং ফ্রিকশনটা হলো যখন একটি স্থির বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং বস্তুটি চলার উপক্রম হয়, ঠিক সেই মুহূর্তে এই বস্তুটার গতির বিপরীতে যে পরিমাণ বল উৎপন্ন হয়, ঘর্ষণ বল অর্থাৎ বাধাদানকারী বল উৎপন্ন হয়, তাকে আমরা বলতেছি লিমিটিং ফ্রিকশন বা সীমিত ঘর্ষণ। আবার স্থির ঘর্ষণের সর্বোচ্চ মানকে আমরা সীমিত ঘর্ষণ বলতেছি, কেফেল দ্বারা সূচীকৃত করা হয়। অর্থাৎ একটা বস্তু গতিশীল হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে যে পরিমাণ ঘর্ষণ বল উৎপন্ন হয় বা ওই বস্তুর উপর ক্রিয়া করতেছে তাকে আমরা বলতেছি লিমিটিং ফ্রিকশন। অর্থাৎ একটা বস্তুর স্থির ঘর্ষণ বল যদি এফএস হয় এবং লিমিটিং ঘর্ষণকে যদি আমরা এফ এল দিয়ে প্রকাশ করি, সেক্ষেত্রে আমাদের এফএস স্মলার দেন ইকুয়াল এফ এল হবে। অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশন বা স্থির ঘর্ষণের মান সবসময় আমাদের সীমিত ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন থেকে ছোট হবে অথবা সমান হবে। তো এখন আমরা ঘর্ষণের সূত্রগুলি সম্পর্কে জানব। তো এই যে ঘর্ষণের কিছু ধর্ম বা কিছু ক্যারেক্টারিস্টিক রয়েছে, এগুলোকে সাধারণত ঘর্ষণের সূত্র বলা হয়ে থাকে। আমরা যদি সেগুলো একটু দেখি, তাহলে ঘর্ষণ বল সর্বদাই বস্তু যেদিকে চলার উপক্রম হয় তার বিপরীতে ক্রিয়া করে। অর্থাৎ ঘর্ষণ বল সর্বদাই গতির বিপরীতে ক্রিয়া করে। ঘর্ষণ বলের মান বস্তুর উপর প্রয়োগকৃত বলের সমান হয়ে থাকে। ঘর্ষণ বল কখনোই তলদেশের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয়, বরং ঘর্ষণ বল
তলদেশের মসৃণতার উপর নির্ভর করে। এগুলো ছিল স্থির ঘর্ষণের সূত্রাবলী। এবার আমরা কাইনেমেটিক ফ্রিকশন বা চল ঘর্ষণের সূত্রাবলী সম্পর্কে জানব। চল ঘর্ষণ বল সর্বদা বস্তুর গতির বিপরীত দিকে ক্রিয়া করে এবং চল ঘর্ষণ বলের মান এবং বস্তুর তলের উলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাত সর্বদা একটি ধ্রুব সংখ্যা হয়ে থাকে। একটি নির্দিষ্ট গতিতে ঘর্ষণ বলের মান সর্বদাই সমান এবং ধ্রুবক, কিন্তু বস্তুর গতিবৃদ্ধির সঙ্গে সঙ্গে ওই মান সামান্য কমে যায়। আনত তলের উপর বস্তুর ঘর্ষণ সম্পর্কে জানব। একটা বস্তু যদি আমাদের আনুভূমিকের সাথে ইনক্লাইন্ড ভাবে থাকে বা একটা কোণ সৃষ্টি করে থাকে, সেক্ষেত্রে ঘর্ষণ বলের মানটা আসলে কিরূপ হয় সেটা আমরা দেখব। অর্থাৎ একটি বস্তু যদি আনুভূমিকের সাথে থিটা কোণ করে থাকে, এক্ষেত্রে আমরা জানি কোনো বস্তু আনুভূমিকের সাথে যে কোণ করে থাকে এবং ওই বস্তুর ওজন এবং উলম্ব প্রতিক্রিয়ার অন্তর্ভুক্ত যে কোণটা, যেটাকে আমরা ঘর্ষণ কোণ বলতেছি, এই দুইটা কোণ কিন্তু পরস্পর সমান হয়। তো আমরা যদি একটু দেখি যে কিভাবে ঘর্ষণ কোণটা আমাদের আনুভূমিক কোণের সমান হয়ে থাকে, তাহলে আমরা প্রথমত এটাকে যদি আমরা ও এবং এটা এ বিন্দু, এটা বি এবং এটাকে সি দিয়ে ডিফাইন করি, তাহলে আমরা ত্রিভুজ ওএসি হতে আমরা যেটা পাই, আমাদের ত্রিভুজ ওএসি এ আমাদের কোণ ও ইজ ইকুয়াল টু থিটা, এ কোণটা কোণ ওএসি অর্থাৎ কোণ ওএসি সমান আমরা জানি হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু আমাদের লম্ব প্রতিক্রিয়া আনুভূমিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অতএব আমাদের যে বাকি কোণ ওসিএ, তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং আমরা যদি 180 থেকে কোণ ও এবং কোণ ওএসি বিয়োগ দিই, তাহলে আমরা কোণ ওসিএ পাবো -90 মাইনাস থিটা। দ্যাট মিনস কোণ ওসিএ সমান আমরা বলতে পারি, অর্থাৎ কোণ সি সমান আমরা বলতে পারি 90 ডিগ্রি মাইনাস থিটা। এগেইন আমরা যদি ত্রিভুজ এবিসি কে কনসিডার করি, তাহলে ত্রিভুজ এবিসি হতে আমরা কি লিখতে পারি? ত্রিভুজ এবিসি এর আমরা জানি কোণ বিটা 90 ডিগ্রি, কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার আমরা কোণ সি সমান পেয়েছি 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এখন আমরা যদি কোণ এ নির্ণয় করি, তাহলে কোণ এ সমান হবে, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। সো আমরা 180 থেকে যদি আমাদের কোণ বি এবং কোণ সি বিয়োগ দিই, তাহলে আমরা কোণ এর মান পেয়ে যাব। তো 180 মাইনাস কোণ বি মাইনাস কোণ সি, তো 180 মাইনাস কোণ বি এর মান আমরা জানি 90 ডিগ্রি এবং কোণ সি এর মান আমরা জানি 90, মাইনাস থাকার কারণে এখানে প্লাস হয়ে গেল থিটা। তো এক্ষেত্রে আমাদের 180 90 90 ক্যান্সেল হয়ে গেলে আমাদের কোণ এর মান থাকতেছে থিটা। তো এক্ষেত্রে আমরা দেখলাম যে আনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে বস্তুটি, আমাদের ঘর্ষণ কোণের মানও কিন্তু একই হয়। এখন আমরা যদি এই হেলানো বস্তুটিকে আমরা সমান্তরাল একটি তলে চিন্তা করি, তাহলে আমাদের এই কোণের মানটা হচ্ছে থিটা এবং এটা হচ্ছে বস্তুর ওজন ডব্লিউ। সেক্ষেত্রে আমাদের প্রকৃত বল এফ হলে এবং ঘর্ষণ বল এফ এবং প্রকৃত বল পি হলে আমাদের ডাব্লিউ এর যে আনুভূমিক উপাংশ, অর্থাৎ আমাদের এখানে আমরা যদি সামেশন অফ হরিজন্টাল ফোর্স করি, সেক্ষেত্রে আমাদের পি ইজ ইকুয়াল টু আসবে এফ প্লাস ডব্লিউ সাইন থিটা। তো সেক্ষেত্রে আমাদের ঘর্ষণ বল এফ ইজ ইকুয়াল টু হবে পি মাইনাস ডব্লিউ সাইন থিটা। ওকে, তো আমরা আনত তলের উপর বস্তুর ঘর্ষণ সম্পর্কে দেখলাম। এখন আমরা ঘর্ষণ কোণ ও ঘর্ষণ সহগ সম্পর্কে জানবো। তো ঘর্ষণ কোণ বলতে আমরা কি বুঝি? সাধারণত কোনো একটা বস্তুর ওজন এবং এই বস্তুর লম্ব প্রতিক্রিয়া বলের সাথে কোনো তলের লম্ব প্রতিক্রিয়া বলের সাথে বস্তুর ওজন যে কোণ উৎপন্ন করতেছে, তাকে আমরা বলতেছি ঘর্ষণ কোণ বা ফ্রিকশন অ্যাঙ্গেল। তো এটাকে আমরা যদি থিটা দিয়ে প্রকাশ করি, এবং আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু এফ বাই আর, অর্থাৎ ঘর্ষণ কোণ থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স এফ বাই আর। তো
তো ঘর্ষণ সহগকে আমরা জানি ঘর্ষণ সহগকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। ঘর্ষণ সহগ মিউ ইজ ইকুয়াল টু F/R, যেখানে আমাদের মিউ হলো ঘর্ষণ সহগ। ওকে, তো আমরা এই চ্যাপ্টারের প্রয়োজনীয় সূত্রগুলি দেখে নিব এবং এরপরে এই চ্যাপ্টারের সাথে সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলিগুলো আমরা সমাধান করব। তো এই চ্যাপ্টারের সমস্যাগুলি সমাধান করতে আমাদের খুব বেশি সূত্রের প্রয়োজন হবে না। আমরা ঘর্ষণ বল F ইজ ইকুয়াল টু মিউ আর, যেখানে আমাদের মিউ ইজ ইকুয়াল টু F/R, যেখানে মিউ হলো আমাদের ঘর্ষণ সহগ, এফটা হলো ঘর্ষণ বল, আরটা হলো আমাদের লম্ব প্রতিক্রিয়া বল, এবং আমরা ঘর্ষণ কোণ যদি নির্ণয় করি tan θ ইজ ইকুয়াল টু মিউ ইজ ইকুয়াল টু F/R। ওকে, তো মোটামুটি আমরা এই সূত্র দিয়ে এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে পারবো। এখন আমরা এই চ্যাপ্টার সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলি সমাধান করব। তো শুরুতেই আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি, এখানে মেজের উপর অবস্থিত একটি বাক্সকে 100 কেজি সমান্তরাল বলে টানা হলে গতির উপক্রম হয়। ঘর্ষণ সহগ 0.4 হলে বাক্সের ওজন আমাদেরকে নির্ণয় করতে হবে। তো শুরুতে আমরা যেটা করব, আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব। তো ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে যেহেতু আমাদের বস্তুটি একটি তলের উপর অবস্থান করতেছে, অর্থাৎ নিউটনের বলের তৃতীয় সূত্র অনুযায়ী ওই তল বস্তুর উপর একটি প্রতিক্রিয়া প্রয়োগ করবে। তো সেই প্রতিক্রিয়া বল, তলের প্রতিক্রিয়া বল যদি আর হয়, সেটা উপরের দিকে ক্রিয়া করবে, এবং বস্তুর ওজন যদি হয় ডব্লিউ, এবং বস্তুকে 100 কেজি বলে টানা হলে আমরা জানি ঘর্ষণ সর্বদা গতির বিপরীত উৎপন্ন হয়, অর্থাৎ বস্তুকে যদি রাইট ওয়ার্ড দিকে টানা হয় সেক্ষেত্রে আমাদের ঘর্ষণ বল উৎপন্ন হবে লেফট ওয়ার্ডে, অর্থাৎ আমরা ঘর্ষণ বলকে F দিয়ে প্রকাশ করলাম। তো এক্ষেত্রে সর্বপ্রথম আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করব। তো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, এবং আমরা যদি আপওয়ার্ড ফোর্সগুলোকে পজিটিভ কনসিডার করি সেক্ষেত্রে আমাদের আসতেছে R মাইনাস ডব্লিউ ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমাদের রিয়াকশন R ইজ ইকুয়াল টু ডব্লিউ। তো এখন আমরা যদি এই বস্তুর উপর প্রকৃত আণবিক বল ফর্মের সামেশন করি সেক্ষেত্রে সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ইকুয়াল 0, এবং আমরা রাইট ওয়ার্ড ডিরেকশনকে পজিটিভ কনসিডার করি, তাহলে আমরা দেখতে পাই 100 কেজি বল ডান দিকে ক্রিয়া করতেছে এবং ঘর্ষণ বলটা তার বিপরীতে, অর্থাৎ 100 মাইনাস F ইজ ইকুয়াল টু 0। তো আমাদের এখানে যেটা দেওয়া আছে গিভেন, আমাদের মিউ এর মান দেওয়া আছে 0.4। তো এখান থেকে আমরা পাই F ইজ ইকুয়াল টু 100 বা ঘর্ষণ বল। এখন আমরা জানি F ইজ ইকুয়াল টু মিউ আর, বা মিউ আর সমান 100, অতএব আর সমান আমরা লিখতে পারি 100 বাই মিউ। মিউ এর মান আমরা জানি 0.4। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তো আমাদের আর এর মানটা আসতেছে 250 কেজি, এবং যেহেতু আমাদের আর সমান ডব্লিউ, অর্থাৎ আমাদের বাক্সের ওজন ডব্লিউ ইজ ইকুয়াল টু 250 কেজি আমরা পেয়ে গেলাম। তো আমাদের ডব্লিউ সমান 250 কেজি আমরা নির্ণয় করলাম। তো খুবই সিম্পল অঙ্ক ছিল, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আমাদের পরবর্তী অঙ্কে একটি বাক্সকে দুই দিক থেকে দুইটি বল প্রয়োগ করে টানা হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের ব্লকটির ওজন এবং ঘর্ষণ বল নির্ণয় করতে হবে। ওকে, তো সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা জানি যদি একটি বস্তুকে দুই দিক থেকে দুইটা বলে টানা হয় তো সেক্ষেত্রে যে দিক থেকে বলটা বেশি থাকবে অবশ্যই বস্তুটি সেদিকে গতিশীল হবে। আর আমরা জানি ঘর্ষণ বল যেহেতু গতির বিপরীতে উৎপন্ন হয়, সুতরাং বস্তু যেদিকে গতিশীল হবে, অর্থাৎ বৃহত্তম বলটি যেদিকে থাকবে, আমাদের ঘর্ষণ কিন্তু তার বিপরীত দিকে উৎপন্ন হবে। ওকে, তো আমরা প্রথমে একটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে নিব। সেক্ষেত্রে আমাদের 15 কিলোনিউটন বল যদি লেফট ওয়ার্ড কাজ করে এবং এদিকে যদি রাইট ওয়ার্ড 10 কিলোনিউটন বলে কাজ করে, যেহেতু আমাদের
দুইটা বলই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, তার মানে 15 কিলোনিউটন বলটা আমাদের বেশি হবে, অর্থাৎ আমাদের ঘর্ষণটা কাজ করবে এই 15 কিলোনিউটনের বিপরীত দিকে। অর্থাৎ আমরা রাইট ওয়ার্ড কিন্তু এফটাকে দিয়ে দিলাম, এবং আমাদের লম্ব প্রতিক্রিয়া উপরের দিকে কাজ করে, এবং ব্লকের ওজন ডব্লিউ কাজ করবে নিচের দিকে। এখন আমরা বলগুলোকে তাদের উপাংশে বিভক্ত করে নিব। তো আমাদের লম্ব উপাংশটা হবে 15 sin 30 and ডানামুখীটা হবে 15 cos 30, সেম এজ এটা হবে 10 cos 30। ওকে, তো সর্বপ্রথম আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করব, অর্থাৎ সকল লম্ব বলগুলোর বীজগাণিতিক যোগফল নির্ণয় করব। তো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স আমরা যদি 0 দিই তাহলে, এবং আমরা এখানে আপওয়ার্ড ফোর্সগুলোকে পজিটিভ কনসিডার করব। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের নিচের দিকে বল আছে ডাব্লিউ, এবং বাদবাকি আর এবং অন্য দুইটা বলের ভার্টিক্যাল উপাংশ আছে উপরের দিকে। তো সেক্ষেত্রে আমাদের আর প্লাস 15 sin 30 প্লাস 10 sin 30 ইজ ইকুয়াল টু আমাদের ডব্লিউ। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা আর সমান লিখতে পারি ডব্লিউ মাইনাস এই দুটাকে ক্যালকুলেশন করে এই সাইডে পাঠালে আমাদের আসবে 12.5। তো ওকে, আমরা এটাকে আপাতত এখানেই রাখবো। এখন আমরা সামেশন অফ হরিজন্টাল ফোর্স করব। তো সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0, এবং আমরা যদি রাইট ওয়ার্ড ফোর্সগুলোকে পজিটিভ কনসিডার করি, তো সেক্ষেত্রে আমরা দেখি রাইট ওয়ার্ডে আমাদের কি কি ফোর্স আছে। আমাদের ফ্রিকশনাল ফোর্স এফ আছে, এবং এই বলটার এই দুইটা বলের একটির আনুভূমিক উপাংশ আছে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এফ প্লাস 10 cos 30 মাইনাস আমাদের লেফট ওয়ার্ডে আছে শুধুমাত্র 15 cos 30 ইজ ইকুয়াল টু আমরা 0 দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা এফ ইজ ইকুয়াল টু কিন্তু এই বল দুটাকে ডাইন সাইডে পাঠিয়ে দিলে খুব সহজেই 15 cos 30 মাইনাস 10 cos 30, এখান থেকে খুব সহজে আমরা এফ এর মানটা পেয়ে যাবো। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এফ এর মান আসবে 4.33 কিলোনিউটন। নাও আমরা কিন্তু ঘর্ষণ বল এফ এর মানটা পেয়ে গেছি। এখন আমরা ব্লকটির ওজন বের করব। তো আমরা জানি ঘর্ষণ বল এফ ইজ ইকুয়াল টু মিউ আর। তো আমরা এফ পেয়েছি 4.33, এবং আমরা মিউ এর মানটা আমাদের দেওয়া আছে, মিউ এর মানটা প্রশ্নে দেওয়া থাকবে অথবা বের করতে বলা থাকবে। তো মিউ এর মান আমাদের দেওয়া আছে 0.3 ইন্টু, আমরা ইকুয়েশন 1 দিয়ে দিই এটাকে, তাহলে ইকুয়েশন 1 থেকে আমরা জানি আর সমান পেয়েছি ডব্লিউ মাইনাস 25। তো আর সমান আমরা লিখতে পারি ডব্লিউ মাইনাস 25। ওকে, তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেটারে উঠে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে ডব্লিউ এর মানটা পেয়ে যাব 26.9 কিলোনিউটন। তো আমরা ঘর্ষণ বল এবং ব্লকের ওজন দুটাই নির্ণয় করে ফেললাম। আশা করি আমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাব। আমাদের পরবর্তী অঙ্ক, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটির উপর আরেকটি ব্লক অবস্থান করছে 600-900 কেজি ওজনের। ব্লক দুটি সাম্য অবস্থায় আছে। তো বি ব্লককে গতি প্রাপ্ত করার জন্য আমাদের যে প্রয়োজনীয় বল, সে বলের মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এক্ষেত্রে আমরা আলাদা আলাদাভাবে দুইটি ব্লক নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। প্রথমে আমরা উপরের ব্লকটি নিব, এ ব্লক নিয়ে আমরা এই ব্লকের যে লম্ব প্রতিক্রিয়া বল বি এর উপর পড়বে সেই বলটাকে আমরা নির্ণয় করব। দেন আমরা বি ব্লক নিয়ে ক্যালকুলেশন করে বি ব্লককে গতিপ্রাপ্ত করার জন্য যে পি বল প্রয়োজন সেই বলের মানটা নির্ণয় করে ফেলবো। শুরুতে আমরা করব ফর ব্লক এ। তো আমরা যদি ব্লকের একটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে আমরা দেখতে পাই যে এখানে আমাদের যেহেতু একটা ফিক্সড সাপোর্ট আছে এবং এই সাপোর্টটার সাথে বি ব্লকটা আটকানো আছে, তো এই সাপোর্টটা বি ব্লককে টি বলে টানবে। অর্থাৎ আমরা বি ব্লকটাকে যদি ডান দিকে গতিশীল করতে চাই তাহলে এই সাপোর্টের কারণে এ ব্লকটা বাম দিকে এক প্রকার বল অনুভব করবে, সেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করতেছি। তো এটা যদি আমাদের টি হয় এবং এই অ্যাঙ্গেলটা যদি আমাদের 30 ডিগ্রি হয়, সেক্ষেত্রে তো বি ব্লকের ক্ষেত্রে আমাদের টানটা যদি লেফট ওয়ার্ড কাজ করে তাহলে আমাদের ফ্রিকশন অবশ্যই রাইট ওয়ার্ড কাজ করবে। তো আমরা জানি কি ঘর্ষণ সবসময় গতির বিপরীত হয়ে থাকে, সুতরাং আমাদের টি যেহেতু এদিকে কাজ করতেছে লেফট ওয়ার্ড, সো আমাদের ফ্রিকশন এফটা দিয়ে দিব রাইট ওয়ার্ড। এবং আমাদের নিচের দিকে কাজ করবে আমাদের ব্লকের ওজন। আমরা জানি আমাদের এই ব্লকের ওজন হলো 600 কেজি,
এবং উপরের দিকে কাজ করবে আর এ। তো এক্ষেত্রে প্রথমে আমরা এ ব্লকের ক্ষেত্রে সামেশন অফ হরিজন্টাল ফোর্স ভার্টিক্যাল ফোর্স নিব। তো আমরা এখান থেকে পাবো আর এ মাইনাস 600 প্লাস টি সাইন 30 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা আর ইজ ইকুয়াল টু লিখতে পারি 600 মাইনাস টি সাইন 30। এখন যদি আমরা ভার্টিক্যাল ফোর্স নিই তাহলে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0 নিলে এখান থেকে আমরা পাই এফ ইজ ইকুয়াল টু টি কস 30। তো আমরা জানি ঘর্ষণ বলে এফ ইজ ইকুয়াল টু মিউ আর। তো সেক্ষেত্রে আমরা এফ এর পরিবর্তে লিখতে পারি আমাদের মিউ এর মান দেওয়া আছে 0.3। তো এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি মিউ আর ইজ ইকুয়াল টু টি কস 30। তো আমরা মিউ সমান জানি 0.3 ইন্টু আর এর মানটা যদি আমরা বসাই তাহলে আমরা 1 নং সমীকরণ থেকে আর এর মান পাচ্ছি 600 মাইনাস টি সাইন 30 ইজ ইকুয়াল টু টি cos 30। তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে 0.3 ইন্টু 600 মাইনাস আমরা জানি সাইন 30 এর মান হলো হাফ বা 0.5, তাহলে 0.5 টি ইজ ইকুয়াল টু cos 30 এর মান আমরা জানি 0.866 টি। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে খুব সহজে টি এর মান পেয়ে যাব 177.16 কেজি। ওকে, তো আমরা টি এর মান পেয়ে গেলাম। তো টি এর মান পেয়ে গেলে এখন আমরা এই ব্লকের যে রিয়াকশন ফোর্স আর এটা বের করে ফেলবো। আমরা 1 নং ইকুয়েশন থেকে দেখতে পাই যে আর ইজ ইকুয়াল টু 600 মাইনাস টি সাইন 30। তো আমরা আর এর সমান লিখবো 600 মাইনাস টি এর মান আমরা পেয়েছি 177.16। তো 177.16 ইন্টু সাইন 30। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কিন্তু এখান থেকে আর এর মানটা পেয়ে যাব 511.42 কেজি। ওকে, তো ব্লক এর জন্য আমাদের যে লম্ব প্রতিক্রিয়া বল বা রিয়াকশন ফোর্স আর এর মানটা আমরা পেয়ে গেছি। এখন আমরা ব্লক বি কে নিয়ে ক্যালকুলেশন করব। ওকে, তো একইভাবে আমরা ব্লক বি এর ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কনের পর্যায়ক্রমে ভার্টিক্যাল ফোর্স এবং হরিজন্টাল ফোর্সের সামেশন করলে কিন্তু আমাদের যে ফ্রিকশনের মানটা আমাদের চলে আসবে। তো এখন আমরা ফর ব্লক বি, তো আমরা শুরুতে ব্লক বি এর ফ্রি বডি ডায়াগ্রামটা একটু এঁকে নিব। তো ব্লক বি এর ক্ষেত্রে যদি আমরা দেখি সেক্ষেত্রে ব্লক বি কে যদি আমরা ডান দিকে গতিশীল করি তাহলে একটা ফ্রিকশন ফোর্স আমাদের ব্লক বি যে সারফেসের উপর আছে তার জন্য তৈরি হবে, এবং ব্লক বি এর উপরেও যেহেতু একটা সারফেস আছে ব্লক এর সারফেস, তো এর জন্য কিন্তু আরেকটা ফ্রিকশন ফোর্স তৈরি হবে। তো এক্ষেত্রে আমরা আর এর পাশাপাশি আমরা এফ এটাও কিন্তু নির্ণয় করে রাখবো। তো এখান থেকে এফ এর সমান আমরা যেটা দেখছিলাম যে টি কস 30। তো এখান থেকে আমাদের এফ এর মানটা আসবে 153.42 কেজি। তো আমরা যদি ব্লক বি এর ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করি তাহলে ডান দিকে আমাদের পি বল থাকবে এবং এদিকে যথাক্রমে আমাদের এফ বি থাকবে এবং এফ এ থাকবে, এবং উপরের দিকে আমাদের বি এর রিয়াকশন ফোর্স আর বিটা কাজ করবে, এবং নিচের দিকে আমাদের থাকবে ডব্লিউ, এবং নিচের দিকে আমাদের থাকবে যে বি ব্লকের ওয়েট ডব্লিউ প্লাস হলো আমাদের আর এর যে রিয়াকশন ফোর্সটা ওটা অবশ্যই বি ব্লকের উপর কাজ করবে, সো আর এ। ওকে, তো এখন যদি আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স নিই এবং আপওয়ার্ড পজিটিভ কনসিডার করি, তো এক্ষেত্রে আমাদের আর বি সমান আসবে ডব্লিউ প্লাস আর এ। তো আমরা জানি বি ব্লকের ওজন 900 কেজি প্লাস আমরা আর এর যে রিয়াকশন ফোর্স একটাকে বের করছি 511.42, অর্থাৎ এখান থেকে আমরা
আর বিটা পেয়ে গেলাম 1411.42 কেজি। ওকে, আমরা কিন্তু বির রিঅ্যাকশন ফোর্সটা পেয়ে গেছি। এখন আমরা যদি হরিজন্টাল ফোর্সের সামেশন করি তাহলে আমাদের পি বলের মানটা বের হয়ে আসবে। তো এখন আমরা সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল যদি 0 দিই সেক্ষেত্রে, এবং আমরা যদি রাইট ওয়ার্ডকে পজিটিভ কনসিডার করে নিত, আমরা দেখতে পাচ্ছি এখানে রাইট ওয়ার্ড ফোর্স আছে পি এবং আমাদের লেফট ওয়ার্ড আছে এফ বি এবং এফ এ এবং বি তলের ঘর্ষণ বল। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি পি ইজ ইকুয়াল টু এফ এ প্লাস এফ বি। তো আমরা এফ এর মানটা আগেই পেয়ে গেছিলাম 153.42 প্লাস এফ বি ইজ ইকুয়াল টু আমরা জানি মিউ আর বি 153.42 প্লাস আমরা মিউ এর মান জানি 0.3 এবং আর বিটা আমরা নির্ণয় করেছি 1411.42। তো এখন যদি আমরা দুটাকে ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমাদের পি বলের মানটা চলে আসতেছে 576.85 কেজি। তো এভাবে আমরা আমাদের পি বলের মানটা নির্ণয় করে ফেললাম। আশা করি আমরা সবাই এটি বুঝতে পেরেছি। তো এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাব। আমরা পরবর্তী অঙ্কে দেখতে পাচ্ছি যে একটি হেলানো তলের উপর একটি বস্তু অবস্থান করছে, যে বস্তুটির ওজন হলো 100 কেজি। তো আমাদের প্রশ্ন হলো এই তলের সমান্তরালে কি পরিমাণ বল পি কাজ করলে বস্তুটি উপরের দিকে চলতে শুরু করবে, আমাদের সেই পি বলের মানটি নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা প্রথমে ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করে নেব। সেক্ষেত্রে বস্তু যে তলের উপর অবস্থিত এই তলকে যদি আমরা আনুভূমিক ধরে নিই এবং আনুভূমিক ধরে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে আমাদের ডায়াগ্রামটা এমন হবে, অর্থাৎ এটা যদি আমাদের হরিজন্টাল হয় তাহলে আমাদের পি বলটা তলের সমান্তরালে অর্থাৎ পিওর হরিজন্টালি কাজ করতেছে, এবং আমাদের বস্তুর ওজন যে 100 কেজিটা 100 কেজি উলম্ব তলের সহিত অর্থাৎ উলম্ব রেখার সাথে 25 ডিগ্রি কোণে। আমাদের লম্ব প্রতিক্রিয়ার মানটা যদি আর উপরের দিকে হয় এবং বস্তু যদি উপরের দিকে চলা শুরু করে তাহলে ঘর্ষণ নিশ্চয়তার বিপরীতে অর্থাৎ এই পেছন দিকে, তো ঘর্ষণকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। বস্তুর বলের যে উপাংশগুলিকে আলাদা করে নিলাম। এখন যদি আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করি ইজ ইকুয়াল টু 0, তো সেক্ষেত্রে আমরা উপরের দিকটা পজিটিভ কনসিডার করব, এবং তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আপওয়ার্ড ফোর্স আছে আর মাইনাস আমাদের ডাউনওয়ার্ড ফোর্স আছে 100 cos 25 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা আর এর মান পেয়ে যাব 90.63 কেজি। ওকে, তো আমরা লম্ব প্রতিক্রিয়া বল আর এর মান পেয়ে গেলাম। এখন আমরা যদি সামেশন অফ হরিজন্টাল ফোর্স করি, সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0, এবং এক্ষেত্রে আমরা রাইট ওয়ার্ড পজিটিভ কনসিডার করব। তো সেক্ষেত্রে আমরা দেখি আমাদের ডান দিকে আছে পি বল এবং বাম দিকে কাজ করতেছে বস্তুর যে ঘর্ষণ বল এবং একই সাথে আমাদের বস্তুর ওজনের যে আনুভূমিক উপাংশ। তো সেক্ষেত্রে আমাদের পি মাইনাস এফ মাইনাস 100 sin 25 ইজ ইকুয়াল টু 0। তো আমাদের পি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ প্লাস 100 sin 25। তো আমরা জানি এফ ইজ ইকুয়াল টু মিউ আর, ঘর্ষণ এফ ইজ ইকুয়াল টু মিউ আর, যেখানে আমাদের মিউ এর মান দিয়েছে 0.4 ইন্টু আমরা আর এর মান পেয়েছি 90.63 প্লাস 100 sin 25। তো এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের পি বলের মানটা আসতেছে 78.5 কেজি। তো এটাই ছিল আমাদের নির্ণয় পি বলের মান, এবং যেহেতু পজিটিভ আসছে তো আমাদের বলের ডিরেকশন অবশ্যই যেদিকে পি ডিরেকশন দিয়েছে ওই দিকেই হবে, অর্থাৎ রাইট ওয়ার্ড হবে। তো আশা করি আমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছি। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আমাদের পরবর্তী অঙ্কটি হলো ভূমির সাথে 60 ডিগ্রি কোণে হেলানো তলের উপর 75 কেজি ওজনের একটি বাক্সকে তলের সমান্তরালে 45 কেজি বলে টানা হচ্ছে। এক্ষেত্রে বাক্সটি চলার উপক্রম হলে ঘর্ষণ বল ও ঘর্ষণ সহগের মান আমাদেরকে বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের এই অঙ্কটি আমাদের পূর্ববর্তী অঙ্কের মতোই, সেক্ষেত্রে আমরা প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে নিব।
তো ফ্রি বডি ডায়াগ্রামে আমরা এদিকে যদি 45 কেজি হয় এবং এদিকে যদি 60 ডিগ্রি কোণে বস্তুর ওজন 75 কেজি কাজ করে, তাহলে আমরা জানি ঘর্ষণ সর্বদা গতির বিপরীত হয়ে থাকে। সুতরাং আমাদের বস্তু যদি ডান দিকে চলার উপক্রম হয়, আমাদের ঘর্ষণ কাজ করবে বাম দিকে, অর্থাৎ আমরা বাম দিকে এফটা দিয়ে দিলাম এবং আমাদের লম্ব প্রতিক্রিয়া কাজ করবে উপরের দিকে। তো অ্যাজ ইউজুয়াল আমরা সর্বপ্রথম ভার্টিক্যাল ফোর্সের সামেশন করব এবং সেখান থেকে আমরা লম্ব প্রতিক্রিয়া বা আর এর মানটা বের করে নেব। তো এখানে আমাদের আপওয়ার্ড ফোর্স আছে একটাই আর এবং ডাউনওয়ার্ড ফোর্স আছে 75 cos 60। যেহেতু এখানে আমাদের কোণটি এই উপাংশের সাথে আছে, তার জন্য আমাদের উপাংশের মান হলো cos θ, অর্থাৎ 75 cos 60। তো এক্ষেত্রে আমাদের এটা ক্যালকুলেশন করলে আর এর মান আসবে 37.5 কেজি। ওকে, আমরা আর এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা সামেশন অফ হরিজন্টাল ফোর্স করব। সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0 এবং এক্ষেত্রে আমরা রাইটওয়ার্ড পজিটিভ কনসিডার করব। আমরা দেখতে পাই আমাদের রাইট ওয়ার্ডে ফোর্স আছে 45 কেজি এবং আমাদের লেফট ওয়ার্ডে আছে -f মাইনাস 75 sin 60 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের এফ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি f সমান 45 মাইনাস 75 sin 60। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এফ এর মান পাবো -19.95 কেজি। তো আমরা যেহেতু রাইট ওয়ার্ড কনসিডার করেছিলাম এবং আমাদের এফ বলের মানটা আসছে মাইনাস, তার মানে আমাদের এফ বলটা লেফট ওয়ার্ড কাজ করবে। তো আমরা এখানে যেহেতু রাইট ওয়ার্ড পজিটিভ ধরেছিলাম, সো আমাদের অ্যান্সার মাইনাসের সাথে আমরা ডিরেকশনটা কিন্তু মাইনাস দিয়ে দেখিয়ে দিব লেফট ওয়ার্ড। তো আমরা ঘর্ষণ বলের মান পেয়ে গেলাম, এটাই আমাদের ঘর্ষণ বল এবং ঘর্ষণ সহগ। তো আমরা জানি ঘর্ষণ সহগ μ = F/r। অ্যাগেইন উই নো ঘর্ষণ সহগ μ = আমরা জানি F/r। সেক্ষেত্রে আমাদের এফ হলো ঘর্ষণ বল এবং আর হলো লম্ব প্রতিক্রিয়া। তো আমরা এফ এর মান পেয়েছি 19.95। এখানে ঘর্ষণ সহগ কখনো ঋণাত্মক হয় না, সেক্ষেত্রে ঘর্ষণ সহগ নির্ণয়ের জন্য আমাদের ঋণাত্মক সাইন ব্যবহারের প্রয়োজন নাই এবং আর এর মান পেয়েছি আমরা 37.5। তো আমরা যদি এই দুটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের মিউ অর্থাৎ ঘর্ষণ সহগের মান আসবে 0.53। তো এটাই আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের ঘর্ষণ বল এবং ঘর্ষণ সহগ নির্ণয় এই অঙ্কের ক্ষেত্রে। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি, খুবই সিম্পল অঙ্ক ছিল। এখন এই অধ্যায় সম্পর্কিত গাণিতিক সমস্যাবলীগুলো আমরা আলোচনা করেছি এবং বিভিন্ন প্রকার ঘর্ষণ সম্পর্কে আমরা দেখেছি। তো এই ছিল মোটামুটি ঘর্ষণের চ্যাপ্টার সম্পর্কিত।